2025-এর শেষ থেকে 26-এর প্রথমার্ধে জাতীয় নির্বাচন, আশা প্রধান উপদেষ্টার পরাজিত শক্তির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। বিজয়ের 54 বছরে জাতির সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রীয় অভিবাদন, স্মৃতিসৌধের সর্বস্তরের জনতার ঢল, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমরা স্বাধীনভাবে এই বাংলাদেশে এই মহান বিজয় দিবস উপলব্ধি করছি। আমি মনে করি যে এই বিজয়টা আমাদের গণতন্ত্রের পথে অনেক মাইলফলক হিসাবে কাজ করবে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা নিবেদন, ভিড়ে কিছুটা অসুস্থ হয়ে পড়লেও এখন সুস্থ আছেন মহাসচিব মির্জা ফখরুল। শহীদ মিনার অভিমুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালি, বাংলার মাটিতে ঠাঁই নেই স্বৈর শাসনে। আজকের বিজয়ে আমাদের এই বিজয় র্যালিতে অনেক ভালো লাগতেছে। নিজের দেশ নিজের দায়িত্ব মতো আনন্দ পালন করতে পারতেছে। আমার হাত গেছে সমস্যা নাই, কিন্তু এরপরে যদি আমার পাও দিতে হয় তাও দিতে রাজি আছি। আমরা স্বাধীন দেশ চাই। লাখো পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার, জলকেলিয়ার আনন্দ বিনোদনে কাটছে ছুটি। আমরা এসেছি এই তো 2 দিন হয়েছে, অনেক ভালোই কাটাচ্ছি। সবাই মিলে মাটির মধ্যে ঢুকাই ফেলছে, তো এরকম মধ্যে আমরা মজার মধ্যে আছি। দর্শক দেখছিলেন শিরোনামগুলো, এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। 2025 সালের শেষে বা 26-এর শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা জানিয়েছেন তিনি। বলেছেন, সংস্কার কমিশনের কাজ শেষে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা কমিশন গঠন করা হবে। সেই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নিজেই। ডক্টর ইউনূস বলেন, অর্থনীতি পুনরুদ্ধারের কাজ চলছে, পরাজিত শক্তি লুট করা অর্থ দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে উল্লেখ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নতুন সময়ে পালিত হচ্ছে এবারের বিজয় দিবস। সকালে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। তারা অনেকেই আগে কোনোদিন পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক অস্ত্রকে অগ্রাহ্য করে খালি হাতে ঝাঁপিয়ে পড়েছিল বীর সেনারা, যার ফলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন বলেন, সেই অর্জনকে সম্পূর্ণ করতে দেয়নি এক স্বৈরাচারী সরকার। বাধ্য হয়ে আবারও দেশকে মুক্ত করার লড়াইয়ে নামে ছাত্র জনতা। সর্বশেষ এবং প্রচণ্ডতম আঘাত হানল এক স্বৈরাচারী সরকার। সে প্রতিজ্ঞা করেই বসছিল, এদেশের মঙ্গল হতে পারে এমন কিছুই সে অবশিষ্ট থাকতে দেবে না। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে। ভুল তথ্য প্রচারের বিষয়েও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানিয়েছি। ডক্টর ইউনূস বলেন, অর্থনীতি ধ্বংস করে ফেলা হয়েছিল, তবে গত 4 মাসে এই অবস্থার পরিবর্তন হয়েছে অনেক। ব্যাংকিং ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে এসেছে। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, অর্থনীতি তখন ভেঙে পড়ার অবস্থায়। গত 4 মাসে এই অবস্থার বিরাট পরিবর্তন হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে। কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি। ব্যাংক যত দুর্বলই হোক, তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা। বলেন, নির্বাচন ব্যবস্থা উন্নত করতে চাইলে সময় দিতে হবে নির্বাচন কমিশনকে। সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না। আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে
নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। 15 বছরের বঞ্চিত তরুণ সমাজকে ভোটদানের সুযোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আহ্বান জানান সবাইকে ঐক্যবদ্ধ থাকার। ঐকমত্যে পৌঁছানোর প্রক্রিয়া কি হবে? রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল নামে। জাতীয় সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ এবং সে সমস্ত সংগঠনের কর্মীরা। শ্রদ্ধা নিবেদন করেন ৭১-এর রণাঙ্গনের যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বিজয়ের দিনে স্বাধীন দেশে নতুন প্রজন্ম মেতে উঠেছে অন্যরকম এক আনন্দ উল্লাসে। লাল সবুজ পোশাক পরে শ্রদ্ধা জানান শিশু, কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ। অনেকের হাতে শোভা পায় লাল সবুজের বিজয় পতাকা। বিজয় দিবসের এই চেতনা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দেয়াই তাদের লক্ষ্য। সাধারণ মানুষ বলছেন, বিজয় অর্জিত হলেও সুশাসনের বাংলাদেশ গঠন করা যায়নি এখনো। রাজনৈতিক দল মত নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন সকলেই। মানে মনে হচ্ছে যেন স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীনভাবে এই বাংলাদেশে এই মহান বিজয় দিবস উপলব্ধি করছি। এই যে আমাদের ভূখণ্ডের যে রাজনৈতিক যাত্রা, আমাদের ভূখণ্ডের যে মানুষের যে লড়াই সংগ্রামের যাত্রা, এটা আসলে দীর্ঘদিনের যাত্রা, হাজার বছরের যাত্রা। আমরা নতুন করে আরেকটি বিজয় অর্জন করেছি। আমি মনে করি যে এই বিজয়টা আমাদের গণতন্ত্রের পথে অনেক মাইলফলক হিসাবে কাজ করবে। দর্শক, জাতীয় স্মৃতিসৌধে প্রথমবারের মতো এবারও শ্রদ্ধা জানাতে এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সহকর্মী আলামিন হক অহন রয়েছেন সেখানে, সরাসরি যুক্ত রয়েছেন তিনি ইতিমধ্যে আমাদের সাথে। অহন, আমরা একটু জানতে চাই আপনার মাধ্যমে, যেটি হচ্ছে যে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন কিনা এখনো, এবং তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন মূলত তারা? শ্রদ্ধা জানাচ্ছেন সেই সকাল থেকেই তো শুরু হয়েছে, সে প্রক্রিয়া এখনও চলছে। এখনও খণ্ড খণ্ডভাবেই মানুষ আসছেন এবং পরিবারসহ, স্বজনসহ ছোট ছোট শিশুদের হাত ধরে বাবারাও আসছেন এবং সেটি চলছে সকাল থেকে। আমি যেমনটি বলছিলাম, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা প্রত্যাশার কথা জানিয়েছেন এবং বরাবরের মতোই প্রত্যাশার কথা এর আগের সরকারগুলোকে তারা যেমনভাবে জানিয়েছেন, এই সরকারের কাছেও তাদের প্রত্যাশা, বিশেষ করে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি কমানো যায় এবং সিন্ডিকেট ভেঙে দিয়ে মানুষের সহনীয় পর্যায়ে জীবনযাত্রা সহজ করার যতটা করা যায়, ইউনূস সরকারের প্রতি মানুষের সেই আহ্বান রয়েছে। এবং একটি বড় পরিবর্তন এবার হয়েছে, তরুণদের বেশ আগ্রহ রয়েছে এবং অন্যান্যবার আমরা দেখেছি যে শ্রদ্ধা তো জানান, তরুণরাও জানান, কিশোররাও জানান, এবার সেই সংখ্যাটা বেশি মনে হয়েছে আমার কাছে। একই সঙ্গে প্রবীণদের যে আগ্রহ সেটি কি কিছুটা কমে গেল কিনা সে বিষয়ে প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের সংখ্যা অন্যান্যবার যেমনটি আমরা দেখেছি তেমনটি দেখিনি। এক্ষেত্রে বিএনপির যে মুক্তিযোদ্ধা দল রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা বারবারই বলছিলেন আওয়ামী লীগ তার নানান কারণে মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়িয়ে দেখেছে এবং তাদের কথাই সেই সব হাইব্রিড মুক্তিযোদ্ধারাই এর আগে যখন এসেছেন তখন তাদেরকেই বেশি দেখা যেত। মুক্তিযোদ্ধার সংখ্যা যেহেতু তারা বেশি বাড়িয়ে দেখিয়েছিলেন, যে কারণে বেশি দেখা গিয়েছে নানান অনুষ্ঠানে, এবার কিছুটা কম। এই কারণটি তারা বলছিলেন। আমরা এও দেখেছিলাম যে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ যারা রয়েছেন, আপনি জেনে থাকবেন এই সাভার স্মৃতিসৌধের আশেপাশে পোশাক শ্রমিকদের সংখ্যা বেশি এবং তারা এই ছুটির দিনে আমরা দেখেছি তারা বেশ উচ্ছ্বাস নিয়ে এসেছেন এবং তারাও শ্রদ্ধা জানাচ্ছেন। একই আশাবাদ সবারই, এই বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই গতিতেই যেন এগিয়ে যায়, এই গতি যেন কেউ থামাতে না পারে। অর্থাৎ ইতিবাচক বাংলাদেশ গড়ার প্রত্যয় রয়েছে সবার মধ্যে। ধন্যবাদ আলামিন হক অহন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। সূর্যোদয়ের সাথে সাথে সাফারি জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তাও শ্রদ্ধা জানান জাতীয় স্মৃতিসৌধে। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সম্মান জানান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর সেনানীদের প্রতি। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধান সহ অনেকেই। বীর শহীদদের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতিও, পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন সকলেই। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ৭১-এ যে স্বাধীনতা অর্জিত হয়েছে ২৪-এ এসে সেটি পূর্ণতা পেয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, জাতি এবার প্রকৃত অর্থে বিজয় দিবস উদযাপনের সুযোগ পেয়েছে। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর অর্জন হয়েছে অনেক কিছুই, তবে সকলের
সহযোগিতা নিয়ে আরও ভালোভাবে অর্জনের চেষ্টা এবং সকলে মিলে বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যেতে হবে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান জানিয়েছেন, এরই মধ্যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সে আলোকে সকলের মতামতের ভিত্তিতে কাজ করা হবে। গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই এখন সবচেয়ে প্রধান কাজ। আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। 1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। অর্জন করেছি, 53 বছর হয়েছে, মোটামুটি অর্জন হয়েছে অনেক ক্ষেত্রেই। আমরা মনে করি যে আরও ভালোভাবে সবার সহযোগিতা নিয়ে আমরা অর্জন করতে চেষ্টা করব। সংস্কার কমিশনগুলো করা হয়েছে, একটা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করা, এবং এইটা একটা পুরা বড় কাজ। ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা জানায় দলটি। এ সময় অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম। এরপর তাকে সাভার সিএমএইচে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে যান বিএনপি মহাসচিব। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জাসদ সভাপতি বলেন, যেদিন সবার ভাত কাপড়ের জোগান হবে সেদিন বিজয় মিলবে। নুরুল হক নূরের মতে ৭১ আমাদের অস্তিত্ব, তার সঙ্গে ৯০ কিংবা ২৪ মেলানো যাবে না। এখনও মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণ হয়নি বলেও জানিয়েছেন তিনি। শ্রদ্ধা জানানো শেষে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, দ্রুত সময়ে নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। জুলাই ৫ই আগস্ট করতে যে বিগত 15.5 বছর এবং গত ১.৫ মাসে যে হাজার হাজার নেতা কর্মী শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে ছাত্র জনতার আন্দোলনেও, তাদের সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জয়লাভ করেছে তাদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের আমি শুভকামনা জানাই। আমরা যেমন অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারি নাই, তারাও যদি মানুষের প্রতি আগ্রহ না দেখায় তাহলে তারাও ফেল হবে, এবং সেই ফেল বাঙালি জাতির জন্য শুভ হবে না। সরকার উচিত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জীবন্ত যোগাযোগ করে, আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে বাংলাদেশ যাতে আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারে, সেই পথটাকে নিশ্চিত করা। ফ্যাসিবাদের জাতাকলে পৃষ্ঠ ছিল, সেখান থেকে মুক্ত হয়ে আমরা নতুনভাবে আজকের এই বিজয় দিবস পালন করেছি, যেখানে রাজনৈতিক দল মতের পার্থক্য থাকা সত্ত্বেও সরকারের ডাকে সকলে এখানে উপস্থিত হয়েছেন শহীদদেরকে সম্মান নিবেদনের জন্য। আর একটা বড় ঘটনা ঘটেছে, সেটা কোনোভাবেই ৭১-এর সমান নয়, কিন্তু সেটাও একটা বড় ঘটনা, একটা নতুন দেশ গড়বার স্বপ্ন, যে স্বপ্ন এই ৫৩ বছরে বাস্তবায়িত হয়নি। ফলে পাশাপাশি দুটো জিনিস আসছে। প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি নেতারা। বলেছেন, শুধু ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপি নেতারা এসব কথা বলেছেন। তারা বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যথার্থ বক্তব্য দিয়েছেন, তবে কোনো ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চায় মানুষ। তিনি বলেন, যুগ যুগ ধরে সংস্কার চলতে পারে না, মানুষ এক স্বৈরাচার থেকে মুক্তির জন্য লড়াই করেছেন, নতুন কোনো স্বৈরাচার তৈরির জন্য নয়। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের কোনো সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেছেন তারা। অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া যাত্রা শুরু করবেন, সেটা জাতির প্রত্যাশা, এবং এর মধ্য দিয়েই বাংলাদেশের জনজীবনে এখন যে অস্থিরতা এবং একটা অনিশ্চিত পরিস্থিতি, সেটার সমাপ্তি হবে বলে আমরা আশা করি। দর্শক, মানিক মিয়া এভিনিউতে বিজয় দিবস উপলক্ষে সার্বজনীন কনসার্টের আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ। সহকর্মী আরেফিন শাকিল রয়েছেন সেখানকার বিস্তারিত তার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই। আরেফিন, কনসার্টের আয়োজক মূলত কারা, এবং সেই আয়োজকদের পক্ষ থেকে নিশ্চয়ই একটি বার্তা দিতে চাচ্ছেন এই কনসার্টের মাধ্যমে, সেটি একটু জানতে চাই, এবং একই সাথে জানাবেন ঠিক কখন শুরু হতে যাচ্ছে এই কনসার্টটি। আনুষ্ঠানিকতা শুরু হবে এবং শুরুতেই দেশের যারা প্রখ্যাত শিল্পী রয়েছেন তারা গান গাইবেন, এবং মূলত আজকের এই বার্তার মাধ্যমে বিএনপি
ঐক্যবদ্ধ করার জন্য মূলত এই বিজয় দিবস বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে সবাই যেন ঐক্যবদ্ধ থাকেন, সবাই যেন এক থাকেন, আর সেই বার্তা দেওয়ার জন্য মূলত আজকের এই কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে আজকে সব বাংলাদেশের শিল্পীরা গান পরিবেশন করবেন, বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করবেন, যেমন শিল্পী চালক যেমন রয়েছেন ইমরান, কনা, সেই সঙ্গে বিদ্যুৎ যারা মঞ্চ স্টেজে পারফর্ম করতে পারেন, যেমন শিল্পী মনির খান, বেবি নাজরিন, তারা যেমন রয়েছে তেমন নগর বাউল, আর মায়, আর শিরোনামহীন, এই ধরনের প্রখ্যাত ব্র্যান্ডগুলো রয়েছে কিন্তু এই আজকের এই গান পরিবেশনের তালিকা। এবং তারা কেন্দ্রের পক্ষ থেকে বা আয়োজকদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা চান ঐক্যবদ্ধ বাংলাদেশ, যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, বাংলাদেশের যে স্বাধীনতার যে মূল চেতনা, সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশের পক্ষে লড়াই করবে, বাংলাদেশ সার্বভৌমত্ব পাহারা দিবে, বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দিবে, নতুন প্রজন্মকে বাংলাদেশের পক্ষে উজ্জীবিত করার জন্য মূলত আজকের আয়োজন। আমরা দেখছিলাম অনেক মানুষের জমায়েত এবং সেটির কারণে আমরা আসলে শব্দগত ত্রুটির মধ্যে পড়ছিলাম। ধন্যবাদ আরিফিন শাকিল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালি। সহকর্মী আশিক মাহমুদ রয়েছেন সেই র্যালির সাথে, তিনি যুক্ত রয়েছেন আমাদের সাথে ইতিমধ্যে সরাসরি। আশিকের মাধ্যমে জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকেও, আশিক, র্যালিটি এখন কোথায় অবস্থান করছে সেটি একটু জানাবেন, এবং সেখান থেকে তরুণ প্রজন্মের যারা অংশগ্রহণ করেছেন তারাও বিভিন্ন ধরনের বার্তা দিয়ে যাচ্ছেন, সেই বার্তাগুলো জানাতে চাই দর্শকদেরকে আপনার মাধ্যমে। আশিক। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে এই যে বিজয় র্যালি, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে বিজয় র্যালিটি করা হয়েছে, সেই র্যালিটি এই মুহূর্তে শাহবাগ ঢাকা ক্লাবের সামনে থেকে ঘুরে আবারও টিএসসির কাছাকাছি চলে এসেছে। অর্থাৎ এই শিক্ষার্থীরা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এই কর্মসূচিটি তারা আনুষ্ঠানিকভাবে শেষ করবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ, শিক্ষার্থী, সব বয়সী মানুষের মাঝে কী ধরনের আনন্দ উচ্ছ্বাস, যে তারা একত্রিত হয়ে, সবাই একত্রিত হয়ে একসাথে এই যে ৭১ সালের যে বিজয় উল্লাস, বাংলাদেশের যে বিজয় উল্লাস, ১৬ই ডিসেম্বরের যে বিজয় উল্লাস, সেই উল্লাসটা তারা পালন করছে। কোনো দল মত বা কারো বিভক্তিদের মধ্যে না গিয়ে সবাই একত্রিত হয়ে যে তাদের যে উচ্ছ্বাসের কথা তারা কিন্তু জানান দিচ্ছে। এবং এই আন্দোলনে কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচিতে কিন্তু অংশ নিয়েছে। এবং তাদের একটি প্রত্যাশা, তারা বলছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, আবারও যেন কোনো স্বৈর শাসক বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়টি সবাইকে লক্ষ্য রাখতে হবে। এবং তারা বলছেন যে আগামীতে যদি কেউ আবারও দেশে দুঃশাসন তৈরি করে, অন্যায় অবিচারের রাজত্ব কায়েম করতে চায়, বা কেউ যদি স্বৈর শাসন কায়েম করতে চায়, তাদেরকে কিন্তু তারা প্রতিহত করবে। এবং তাদের প্রত্যাশা আগামীতে কোনো শাসক যেন এই ধরনের স্বৈর শাসন তৈরি না করে, এবং দেশ একটি সাম্যের বাংলাদেশ হোক এবং সামগ্রিক সবাই মিলেমিশে একটি বাংলাদেশ গঠিত হোক, সেই প্রত্যাশা কিন্তু সবাই জানাচ্ছেন। তো হয়তো কিছুক্ষণ পরেই এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে কর্মসূচি শেষ হবে। সেখানে যারা শিক্ষার্থী, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন, তারা বক্তব্য রাখবেন। তখন হয়তো আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। রেজা, নিশ্চয়ই আপনার সেই বক্তব্যের মধ্যে যে বার্তাগুলো থাকবে সেগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ আশিক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচিতে সারা দেশে উদযাপিত হচ্ছে। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। পাশাপাশি প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কুচকাওয়াজ ও ডিসপ্লে। জাতি শ্রদ্ধা আর শোকে স্মরণ করছে শহীদদের। বিজয়ের ৫৪ বছরে বাংলাদেশ, এই দিনেই রচিত হয় স্বাধীন বাংলাদেশের মুক্তির আখ্যান। দিনটি উপলক্ষে সারা দেশেই লাল সবুজের বর্ণিল উদযাপন। দিনের আলো ফোটার সাথে সাথে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে জনতার। সবার কাছেই এবারের বিজয় দিবস ভিন্ন মাত্রা আর আঙ্গিকের। প্রথমে একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম, কিন্তু এইবার দেখছি একটা আনন্দময় পরিবেশে আমাদের ১৬ই ডিসেম্বর পালন করা হচ্ছে। বিকৃতিমুক্ত মুক্তিযুদ্ধের ইতিহাস চাই। মুক্তিযুদ্ধের ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের হাতে বন্দী না হয়। লাখো শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া একটি পতাকা। চট্টগ্রাম নগরীর কাট্টলিতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সেই বীরদের আত্মত্যাগ স্মরণ করে সর্বস্তরের মানুষ। নিজেদের যে বাঘটা ছিল না, সেটা আবার ফিরে পেয়েছি। আমাদের সন্তানদেরকেও আশা করব এই দিনটা সবাই গর্বের সাথে উদযাপন করুক।
দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন ও তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা হয় রাজশাহীতেও। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। 1971 সালে যে বিজয় দিবস সেটার মর্মার্থ অবশ্যই আমরা বুঝতে পেরেছি, কিন্তু 5 আগস্টের যে বিজয় সেটার পরে তার জন্য কিন্তু এই বিজয় দিবসের আনন্দটা আমাদের কাছে এখন অনেক অন্যরকম। আমরা যেন কোনো বর্ণ বিভেদ, কোনো বৈষম্য এইগুলো না রেখে আমরা সম্প্রীতির মাধ্যমে, সম্প্রীতির সাথে এই বাংলাদেশে সবাই একসঙ্গে বসবাস করতে পারি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস, তাই শহীদ আবু সাঈদের জেলা রংপুরে দিনের প্রথম প্রহরেই ফুলেল শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সুন্দর একটা বাংলাদেশ চাই, আমরা চাই সবাই মিলে একসাথে কাজ করি। একটা সুন্দর বিনির্মাণ হবে আমাদের দেশ, কোনো ভেদাভেদ থাকবে না, সবাই ঐক্যমতের একটি সরকার হবে। সূর্যোদয়ের সাথে সাথেই জাতীয় পতাকা উত্তোলন করা হয় খুলনার গোল্লামারী স্মৃতিসৌধে। এর পরপরই ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। আমরা এই স্বাধীন বাংলাদেশে যাতে স্বাধীনভাবে চলাচল করতে পারি এবং মত প্রকাশ করতে পারি। সব সেক্টরে আমরা যেহেতু সেই বৈষম্য বিরোধী আন্দোলনের যে সার্থকতা মানে পালন করতে পারি। এদিকে ভোরের আলো ফোটার সাথে সাথে ব্রহ্মপুত্র পাড়ের পাটগুদাম মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় ময়মনসিংহে সাধারণ মানুষ। আর বরিশালে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে বীরদের স্মরণে ফুল অর্পণ করা হয়। 71 সালে আমরা যে আদর্শের উপর ভিত্তি করে যুদ্ধ করেছিলাম সে আদর্শ যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। এছাড়া নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ সহ সারা দেশেই যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় বিজয় দিবস। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ডিসপ্লের আয়োজন করা হয় বিভিন্ন জেলায়। বিজয় মেলায় অংশ নেয় সব শ্রেণী পেশার মানুষ। একতা, অসাম্প্রদায়িকতা ও জাতীয় স্বার্থে আপোষহীনতার প্রতিধ্বনি শোনা যায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। একটি দল জাতিকে বিভক্ত ও স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিল আর জনগণকে বানিয়েছিল প্রজা। এদেশে এবার আওয়ামী লীগের বিচার হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে পল্টনে বিজয় দিবস উপলক্ষে এক সমাবেশে এমন মন্তব্য করেছেন তিনি। ৭১ আর ২৪-এ নিহতদের প্রতি সম্মান জানিয়ে বলেন, আর কোনো দল যেন এই বিজয় দখল না করতে পারে সেদিকে সজাগ রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় তিনি দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন। ৭১-এ যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। আরও বলেছেন, জামায়াত কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। জাতীয় বিজয়ের অবদান কোন ব্যক্তি, কোন পরিবার, কোন গোষ্ঠী, কোন দলের লোলক দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায়। বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে। একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা ভুলিয়ে দিয়েছিল। স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজ্যাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। সমাবেশে শিবির নেতারা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচারে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সকালে বাইতুল মোকাররম এলাকা থেকে শুরু হয় র্যালিটি। জাতীয় পতাকা, নানা রঙের ব্যানার, ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন শিবিরের নেতাকর্মীরা। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে শিবির নেতারা বলেন, 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল তা বাকশাল কায়েমের মধ্য দিয়ে শেষ করে দিয়েছিল আওয়ামী লীগ। বাঙালি জাতিকে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সহ সব দিক থেকে পঙ্গু করে দিয়েছে দলটি। সবশেষ 2024 জুলাই ছাত্র জনতার আন্দোলনেও গণহত্যা চালায় দলটি। এজন্য শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানানো হয়েছে সমাবেশ থেকে। 24-এ যারা হত্যাকাণ্ড চালিয়েছে, মূল হোতা যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা চাই সমৃদ্ধ বাংলাদেশ, আমরা চাই বৈষম্য মুক্ত নতুন একটি বাংলাদেশ। ছুটিতে লাখো পর্যটকের ঢল নেমেছে পর্যটন নগরী কক্সবাজারে। সৈকতের প্রতিটি পয়েন্টে কোলাহলে মুখর রয়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন সকল বয়সী মানুষ। হোটেল মোটেল ব্যবসাও চাঙা, খালি নেই কোনো কক্ষ। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে টুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড।
ভোরের আলো ফুটতে না ফুটতেই সমুদ্রের গর্জন শুনতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। শীত উপেক্ষা করে কেউ ব্যস্ত সমুদ্র স্নানে, অন্যরাও সৌন্দর্য উপভোগে ব্যস্ত। শীত মৌসুমে বরাবরই পর্যটক আগমনে মুখরিত থাকে কক্সবাজার, ব্যতিক্রম হয়নি এবারও। অনেক ভালো লাগছে, অনেক ভালো অনুভূতি হচ্ছে। এখানে সমুদ্র পাড়ে গোসল করলাম, আনন্দ করলাম, সবাই মিলে মাটির মধ্যে ঢুকাই ফেলছে, তো এরকম মধ্যে আমরা মজার মধ্যে আছি। আমরা এসেছি এই তো 2 দিন হয়েছে, অনেক ভালোই কাটাচ্ছি, ফ্যামিলি সবাই মিলে আসা। দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে আসছেন সব বয়সী মানুষ। মেরিন ড্রাইভ, দরিয়ানগর পর্যটন পল্লী, হিমছড়ির ঝর্ণা, ইনানি পাটুয়ার টেকেও ভিড়। অনেক সুন্দর একটা পর্যটন কেন্দ্র যেখানে হচ্ছে সবাই আসে ঘুরতে। এবার ট্রিপটা খুবই ভালো লাগলো, অনেক জায়গায় ঘুরেছি, খুব ভালো লাগছে। মার্কেটগুলো ঘুরেছি, তারপর ইনানি বিচে ভালো লেগেছে। কক্সবাজার 5 শতাধিক হোটেল মোটেল পরিপূর্ণ। শীত মৌসুমে ভালো ব্যবসার আশা এই খাত সংশ্লিষ্টদের। দালাল চক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ তাদের। অনলাইনের মাধ্যমে আপনার হোটেল বুক করে নেবেন, তাহলে আর প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে। লাবণী পয়েন্ট, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে আমরা স্পেশাল মোবাইল পার্টি দিয়েছি। একটা হোটেলেই আগামী 1 মাস 2 মাসের জন্য প্রায় ম্যাক্সিমাম 70% বুকিং আছে। তবে সেন্ট মার্টিনে পর্যটক সমাগম সীমিত করায় পর্যটন খাতে কিছুটা প্রভাব পড়েছে বলছেন অনেকে। পর্যটকে আসে সেন্ট মার্টিনকে টার্গেট করে, তো তারা তো আর কক্সবাজারমুখী হচ্ছে না। যারাই আসতেছে, কারণ সেন্ট মার্টিন অন্যান্য বছর বেশিরভাগই প্ল্যান করে আসে যে সেন্ট মার্টিন যাবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দুর্ঘটনায় 3 নারীসহ 5 জন নিহত হয়েছেন। সকালে জগন্নাথপুর ব্রহ্মপুত্র ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে ভৈরব যাচ্ছিল 2টি কাভার্ড ভ্যান। ব্রহ্মপুত্র ব্রিজে পৌঁছলে নিয়ন্ত্রণ হারায় একটি কাভার্ড ভ্যান। পরে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশা চালক সহ 4 যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। জব্দ করা হয়েছে কাভার্ড ভ্যান ও অটোরিকশা, তবে পালিয়েছে 2 কাভার্ড ভ্যানের চালক। দেখলাম যে একটা সিএনজির ভিতরে 5 জন লোক ছিল, 3 জন মহিলা এবং 2 জন পুরুষ। তারা 5 জনেই সিএনজির ভিতরে আটকে পড়ে আছে এবং তারা 5 জনই মারা গেছে। এরপরে আমরা উদ্ধার করলাম। এখনো কারো পরিচয় পাওয়া যায় নাই। উদ্ধারের জন্য তাদের ছবি এবং ভিডিও আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মিডিয়া এবং ভিডিও মিডিয়া আমাদের দিচ্ছি। স্বাধীনতার পর দীর্ঘ পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ। একটা সময় পর্যন্ত টেকসই হয় অর্থনীতির সব সূচক। দারিদ্র্য বিমোচন, মাথাপিছু আয় কিংবা উৎপাদন সব ক্ষেত্রেই হয় উন্নতি। তবে গেল দশকে ম্লান হয়েছে অনেক অর্জন। আক্রান্ত হয়েছে রাজনীতি এবং অর্থনীতি। দুর্নীতি আর লুটপাটে ভঙ্গুর আর্থিক খাত। তবে অর্থনীতি সচল রাখতে বরাবরই ভূমিকা রেখেছে কৃষি। রেমিটেন্স, তৈরি পোশাক আর ক্ষুদ্র উৎপাদনও এদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সহকর্মী রিমন রহমান জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন তানভীর মোর্শেদ। কুয়াশাচ্ছন্ন সকালে তীব্র শীতকে উপেক্ষা করে জমি তৈরিতে ব্যস্ত চুন্নু মিয়া। এই মাটি আর ফসলের সঙ্গে তার 40 বছরের বন্ধন। শীত, রোদ কিংবা বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে এই মাটির কাছে ছুটে যান এই কৃষক। আমরা জমি বেচি না, ইচ্ছা করলে এই জমি কিন্তু বেচে অন্য কিছু করা পারি। ওই নদীর হেবার যায় বাড়ি ঘর করে বাসা বাড়ি দিয়ে চলে ফিরে খাই পারি, কিন্তু বাপসা ছাড়া থুয়ে গেছে মায় মহব্বত। প্রতিকূল সবকিছু উপেক্ষা করে বেড়েছে কৃষি উৎপাদন। স্বাধীনতা পরবর্তী দীর্ঘ এই পথ চলায় অর্থনীতির ভিতকে শক্তিশালী করেছে কৃষক। সার বীজ এগুলোর দাম বেশি, আপনার বীজ কিনবার গেলে হেজমান দাম বেশি, আর বেচবার গেলে হেজমান দাম কমে যায়। কৃষি জন্ম হেজমান কমে যায়। মোট দেশজ উৎপাদন বা জিডিপিকে শক্ত ভিত্তি দিয়েছে কৃষি। মাটির সবচেয়ে কাছে থাকা কৃষক জানেন মাতৃভূমির স্বাধীনতা কত অমূল্য। নানান সংকট এবং প্রতিকূলতার মধ্যে থমকে যায়নি কৃষি উৎপাদন। শ্রমে ঘামে এদেশের কৃষক নিশ্চিত করেছে খাদ্য নিরাপত্তা। স্বাধীনতার 54 বছরে পা দিয়ে কৃষি হচ্ছে এখনও দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তবে দুর্বল বাজার ব্যবস্থা, কৃষি উপকরণের উচ্চ মূল্য এবং ক্ষেত মজুরের ঘাটতি দূর করা গেলে কৃষি হবে অর্থনীতির নিয়ন্ত্রক। সাধারণ মানুষ, কৃষক হোক, শ্রমিক হোক, মুদির দোকানের লোক হোক, পাশের রাস্তার পাশে একটা কিছু করছে, সাধারণ মানুষ সবসময় মাঠে থাকে।
যার ফলে বাংলাদেশের অর্থনীতির একটা ন্যূনতম একটা গতিময়তা কিন্তু আছে, যেটাকে আমরা রেজিলিয়েন্স বলি। গ্রোথ রেট যেটা বলা হয় তার মধ্যে ৩-৪% কিন্তু হচ্ছে এই যে রেজিলিয়েন্স। সরকার যদি একেবারেই চলে যায় তারপরেও কিন্তু ৩-৪% থাকবে, কারণ মানুষ বসে থাকবে না। বাংলাদেশে দীর্ঘ এই পথ চলায় বড় ভূমিকা রেখেছে শিল্প খাত। মূলত ৯০-এর দশকের পর শুরু হয় ব্যক্তিখাতের উত্থান। তবে গেল এক দশকে অর্থনীতির সূচক নিয়ে তৈরি হয় গোলকধাঁধা। ব্যাংক, পুঁজিবাজার কিংবা উন্নয়ন সব খাতেই হয় দুর্বৃত্তায়ন, যা লাল সবুজের এই দেশকে করেছে পেছনমুখী। শুধু যে গণতন্ত্রকে নির্বাসন দেয়া হয়েছে তা না, ওই সময়কালে শেখ হাসিনার সময়কাল, এই সময়কালটায় অর্থনৈতিক গণতন্ত্রকেও নির্বাসন দেওয়া হয়েছিল। সেটা বাংলাদেশকে এক ধরনের লাইনচ্যুত করে ফেলছে। আমরা অত্যন্ত একপেশে কিছু সূচকের দিকে অতিমাত্রায় নজর দিয়েছি এবং দুর্নীতি যেটা হয়েছে বেসিক্যালি এটা একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে হয়েছে। জন্মের ৫৩ বছরে বাংলাদেশকে টপকে গেছে কয়েকটি দেশ। উচ্চ মূল্যস্ফীতি এখন মানুষকে করে তুলেছে দুর্বিষহ। কমতে থাকা দারিদ্র্য হার হচ্ছে ঊর্ধ্বমুখী। গার্মেন্টস এবং রেমিটেন্স এই দুইটাই তো আমাদের প্রবৃদ্ধি চালক গত সেই ৯০ থেকে টার্নিং পয়েন্টের পর। এখন কিন্তু নতুন প্রবৃদ্ধির চালকের সময় চলে এসছে, কিন্তু সেগুলো আমরা কি খুঁজতেছি কিনা, সেগুলোকে আমরা জোরালো সমর্থন দিচ্ছি কিনা। প্রত্যাশা সবকিছু ছাপিয়ে নব উদ্যমে ঘুরে দাঁড়াবে অর্থনীতি, উজ্জীবিত হোক দেশের প্রতি ভালোবাসা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।